নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে পড়াবো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। দেখো এখানটায় লেখা আছে প্রশ্নটি যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কি কি আলোচনা করো। এরকম কিন্তু থাকে তোমাদের প্রশ্ন। এটা ক্লাস 10-এও আছে এবং ক্লাস 11-এও আছে, নতুন সিলেবাস 11-এর। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো পৃথিবীর সব জায়গায় কিন্তু উষ্ণতা সমান নেই। পৃথিবীর কোথাও উষ্ণতা কম, কোথাও উষ্ণতা বেশি। তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে এই যে উষ্ণতার যে তারতম্য, এই উষ্ণতার এই তারতম্যের কারণ কি, এই কারণগুলোই আমি তোমাদেরকে এখন আলোচনা করব। দেখবে এই প্রশ্নটা তোমরা জাস্ট খালি শুনবে, তাহলেই দেখবে তোমাদের পড়া হয়ে যাবে, তোমাদের আর মুখস্থ করতে হবে না। আর পয়েন্টগুলোকে যদি মনে রাখতে পারো, পয়েন্টগুলো দেখে দেখেই তোমরা কিন্তু লিখতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখি প্রশ্নটা কি, যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো কি কি, বা বায়ুমণ্ডলের উষ্ণতার যে নিয়ন্ত্রক, কারা কারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সে নিয়ন্ত্রক একই কিন্তু। মানে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আর বায়ুমণ্ডলের উষ্ণতার যে নিয়ন্ত্রকগুলো কে কে, সেগুলো একই কিন্তু পয়েন্ট। তোমরা একটা প্রশ্ন শিখলে দুটোই তোমরা সেটাও লিখতে পারবে। তো চলো আমরা আজকে দেখি যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো কি। দেখো সবার প্রথমে এক নম্বর পয়েন্ট আছে সূর্যরশ্মির তাপীয় ফল। এক নম্বর পয়েন্ট কি, সূর্যরশ্মির তাপীয় ফল, বা যেটাকে আমরা বলি ইনসুলেশন। সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল কি, তোমরা বলবে যে সূর্য থেকে যে তাপ আমাদের আসে সে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। মানে সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের এই যে তাপের 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। 200 কোটি ভাগের 1 ভাগ। তাহলে সূর্যের রশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। এই 200 কোটি ভাগের 1 ভাগের সবগুলো আবার পৃথিবীকে কিন্তু উষ্ণ করে না, ভূপৃষ্ঠ উষ্ণ করে না। তার 34% বাধা পেয়ে পুরোটাই ফিরে চলে যায়, আর 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাহলে যে 34% ফিরে চলে যায় তাকে বলা হয় অ্যালবেডো, আর যে 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলা হয় কার্যকরী সৌরবিকিরণ। তাহলে সূর্যরশ্মির তাপীয় ফলটা তোমরা বুঝলে। তোমরা কি বলবে যে সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে যে তাপ আসে তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, পুরোটাই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না। যদি সূর্য থেকে যে তাপ আসে সেই তাপটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তার 34 ভাগ তাপ বায়ুমণ্ডলে বাধা পেয়ে পুনরায় ফিরে যায়। বায়ুমণ্ডল মেঘপুঞ্জ দ্বারা বাধা প্রাপ্ত হয়ে পুনরায় ফিরে যায়, একে অ্যালবেডো বলে। আর বাকি 66% তাপ এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে বলা হয় কার্যকরী সৌরবিকিরণ। আর এই যে সূর্যরশ্মির তাপীয় ফল, এর কিন্তু বা ইনসুলেশন, এ কিন্তু স্থানভেদে এবং ঋতুভেদের পার্থক্য লক্ষ্য করা যায়। মানে স্থানভেদে এবং ঋতুভেদে এর পার্থক্য লক্ষ্য করা যায়, আর এই কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমরা খুব সহজেই তোমরা মনে রাখবে। তাহলে এখানটা দুটো প্রবলেম, একটা কি বললাম আমরা সূর্যরশ্মির তাপীয় ফল পরীক্ষা আসতে পারে, বা ইনসুলেশন কি তাও তোমরা লিখতে পারবে। আর যদি বলে যে অ্যালবেডো কি সেটাও লিখতে পারবে, আর যদি বলে কার্যকরী সৌরবিকিরণ কি তাও পারবে। একসঙ্গে তিনটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল কিন্তু। আচ্ছা, নম্বর 2 নম্বরে কি দিব আমরা? 2 নম্বরে অক্ষাংশ। দেখো অক্ষাংশ অবস্থান। দেখো সূর্য সব জায়গায় কিন্তু মানে সবগুলো অক্ষরেখার উপর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় না। যে সমস্ত জায়গায় সূর্য লম্বভাবে কিরণ দেবে সেখানে উষ্ণতা কি হবে? বেশি হবে। আর যেখানটা তির্যকভাবে কিরণ দেবে সেখানে উষ্ণতা কি হবে? কম হবে। যেখানটা খুব বেশি তির্যকভাবে কিরণ দেবে সেখানে উষ্ণতা আরো কম হবে। দেখো পৃথিবীকে যদি আমরা ফ্ল্যাট ধরি, তাহলে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, তাই এখানে উষ্ণমণ্ডল তৈরি হয়েছে। আর সূর্য নিরক্ষর থেকে যতই উত্তর ও দক্ষিণে যায় ততই কিন্তু সূর্য ধীরে ধীরে তির্যকভাবে কিরণ দেয়, তাই নিরক্ষর থেকে কিছু দূরে উত্তর ও দক্ষিণে সেখানে নাতিশীতোষ্ণ মণ্ডল তৈরি হয়েছে। আর একবারে উত্তর মণ্ডল আর দক্ষিণ মণ্ডলে সূর্য কিন্তু তির্যকভাবে কিরণ দেয়, তাই সেখানে উষ্ণতা একদম কম, তাই সেখানটা হিমমণ্ডল তৈরি হয়েছে। তাহলে পৃথিবীর সব জায়গায় সূর্য সমানভাবে কিরণ দেয় না, কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে। যেখানে লম্বভাবে কিরণ দেয় সেখানটায় উষ্ণতা বেশি হয়, আর যেখানে তির্যকভাবে কিরণ দেয় সেখানে উষ্ণতা কম হয়। এটাই তোমরা এখানে লিখে দিবে অক্ষাংশ। 3 নম্বর উচ্চতা। একটা খুব ভালো পয়েন্ট, উচ্চতা কি? দেখো
ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যাবে বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। ভালো করে শুনবে, ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যাবে বা ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার মানে কত, 1 কিমি, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের হারে উষ্ণতা হ্রাস পায়, বা কোনো কোনো বইয়ে তোমরা পাবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। একে কিন্তু বলা হয় উষ্ণতা হ্রাসের হার বা ল্যাপস রেট বলে একে। ওকে, যদি তোমাদেরকে বলে কখনো যে উষ্ণতা হ্রাসের হার বা ল্যাপস রেট কি, তাহলে তোমরা বলবে যে ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা হ্রাস পায়। একে বলা হয় উষ্ণতা হ্রাসের হার বা ল্যাপস রেট। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল, কিন্তু এখানে উচ্চতা পয়েন্টটা তোমরা কি বলবে? তোমরা এটাই লিখবে, তোমরা লিখবে কি যে ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা হ্রাস পায়। এই কারণে দেখো একই অক্ষাংশে কিন্তু অবস্থিত শিলিগুড়ি ও দার্জিলিং, কিন্তু শিলিগুড়ির তুলনায় কিন্তু দার্জিলিংয়ের উষ্ণতা কম। কারণ কি, দার্জিলিং শৈল শহর পাহাড়ে অবস্থিত আর শিলিগুড়ি সমতলে অবস্থিত, তাই নিচে অবস্থিত, তাই শিলিগুড়ির উষ্ণতা কি বেশি, দার্জিলিংয়ের উষ্ণতা কিন্তু কম। একমাত্র কি কারণে শিলিগুড়ি আর দার্জিলিংয়ের উষ্ণতার পার্থক্য? একমাত্র উচ্চতার কারণে। এই কারণে যত শৈল শহরগুলো আছে, সিমলা সেই থেকে জম্মু কাশ্মীর থেকে থেকে শুরু করে যতগুলো পাহাড়ি শৈল শহর আছে সবগুলো শৈল শহরের উষ্ণতা কিন্তু এই কারণেই কম, একমাত্র এই উচ্চতার কারণে। ওকে, আচ্ছা তাহলে উচ্চতা গেল। আচ্ছা, উচ্চতা এখানে একটা তোমাদের জিনিস বলে রাখি, সেটা হলো বৈপরীত্য উত্তাপ। হ্যাঁ, উচ্চতার মধ্যে একটা পয়েন্ট তোমরা করে তোমরা লিখে রাখবে বৈপরীত্য উত্তাপ। হ্যাঁ, বৈপরীত্য উত্তাপ এটা কি? বৈপরীত্য উত্তাপটা কি? হ্যাঁ, বৈপরীত্য উত্তাপটা কি? দেখো বৈপরীত্য উত্তাপটা, হ্যাঁ বৈপরীত্য উত্তাপটা কি? বৈপরীত্য উত্তাপ অনেক সময় দেখো তোমরা এইভাবে বলবে যে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, আমরা কিন্তু এটা জানি। কিন্তু কখনো কখনো শীতল পার্বত্য অঞ্চলে উপত্যকা থেকে যতই তুমি উপরের দিকে যাবে উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়। একেই বলা হয় কি বলতো, বৈপরীত্য উত্তাপ। তো তোমাদেরকে যদি কখনো বলে বৈপরীত্য উত্তাপ কি, তোমরা বলবে যে সাধারণত ভূপৃষ্ঠ থেকে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা হ্রাস পায়। কিন্তু কখনো কখনো শীতল পার্বত্য অঞ্চলে, কোথায়? শীতল পার্বত্য অঞ্চলে যতই ধীরে ধীরে উপরের দিকে ওঠা যায় উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়। দেখো উল্টোটা, যতই উপরের দিকে যাবে উষ্ণতা কি কমে যায়, কিন্তু এখানটায় ধীরে ধীরে যতই উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়। একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, বৈপরীত্য উত্তাপ তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে তোমাদের কিন্তু খুব সহজ হবে। দেখো মনে করো আমি এরকম একটা ইউ আকৃতির উপত্যকা এরকম আমি একটা আঁকলাম। হ্যাঁ, মনে করো এটা পার্বত্য অঞ্চল, এই এটা পুরোটা, এগুলো পার্বত্য অঞ্চল, একদম পুরোটা পার্বত্য অঞ্চল। হ্যাঁ, এইখানে মনে করো বাড়ি ঘর সব আছে, এইখানে বাড়ি ঘর, এইগুলাতে বাড়ি ঘর, নিচে উপত্যকাতে এগুলাতে বাড়ি ঘর সব আছে এগুলাতে। হ্যাঁ, এগুলো এই উঁচু উঁচু জায়গাতে এখানে বাড়ি ঘর, এগুলো সব বাড়ি ঘর আছে। আচ্ছা, এইবার দেখো কি এটা কিসের মতো, দেখো ইউ আকৃতি, কিন্তু দেখো ইউ আকৃতি উপত্যকা। দেখো এখানে কি হয়, দেখো দিনের বেলা না সূর্যের যখন তাপ পড়ে, দেখো সূর্যের তাপে এই জায়গাটা উষ্ণ হয়, এই জায়গাটা উষ্ণ হয়, এই নিচে উষ্ণ হয়, কিন্তু সব জায়গাতে উষ্ণ হয়। এবার কি হয়, রাত্রিবেলা সবগুলো তাপ বিকিরণ হয়, এখান থেকেও তাপ পড়ে যায়, এখান থেকেও তাপ যায়, এখান থেকেও সবগুলো তাপ যায়। তো দেখো এই জায়গা থেকে যত তাপ উষ্ণ তাপ যখন উপরের দিকে বিকৃত হয়ে যাবে, এটা কিন্তু শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, একদম পুরো শীতল হয়ে যাবে, মানে এখানে শীতল বায়ু। আর এই জায়গা থেকে বায়ু কিন্তু তাড়াতাড়ি কিন্তু শীতল হয়ে উপরে চলে যেতে পারবে না। এই জায়গা থেকে ধীরে ধীরে এখানে কি উষ্ণ বায়ু ছিল, এখানে উষ্ণ বায়ু ছিল, এখানে উষ্ণ বায়ু ছিল, এবার এখান থেকে উষ্ণ বায়ু ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর এই জায়গা থেকে বায়ু উষ্ণ হয়ে অলরেডি চলে গেছে, এটা কি ঠান্ডা হয়ে গেছে। আর এইটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এই জায়গার যে শীতল বায়ুটা যে আছে, ঠান্ডা বায়ু, এই করে কি পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির জন্য ঢাল বেয়ে এই যে শীতল বায়ুটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে।
পর্বতের ঢাল বেয়ে এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এইটি কি বায়ু? শীতল বায়ু আর ভারী বায়ু। শীতল এই জায়গাটা আগে শীতল হয়ে যায় এইটা, তাই এখানে শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে এই ইউ আকৃতির উপত্যকার যে ঢাল এরকম পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, শীতল ও ভারী বায়ু। আর এই জায়গার যে উষ্ণ বায়ুটা আছে, এখানে যেটা উষ্ণ বায়ু আছে, এই উষ্ণ বায়ুটা যখন কি করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, এই উপরের দিকে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠতে থাকে, শীতল বায়ু ঠেলে উপরের দিকে তুলে দেয়। তো দেখো উপর থেকে শীতল বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে, আর এই জায়গা থেকে উষ্ণ বায়ু ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর এখান থেকে উষ্ণ বায়ু যখন উপরে উঠছে, দেখো এই জায়গা খুব ঠান্ডা, এখানে তো খুব ঠান্ডা, আর এই জায়গায় উষ্ণ বায়ুর জন্য এই জায়গাগুলো কিন্তু গরম থাকে। এখানে কিন্তু উষ্ণতা উপরের দিকে যাচ্ছে, তাই উষ্ণতা ধীরে ধীরে উপরের দিকে কিন্তু বাড়ছে। হ্যাঁ, এইখানে দেখো এই যে শীতল বায়ু যখন পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে যখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, এই নিচের দিকে নামা শীতল ও ভারী বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। কি বলে? একে কি বলা হয়? এই বায়ুটাকে কি বলা হয়? একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। আর এই যে যেটা উষ্ণ বায়ু যেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে, এই বায়ুটাকে বলা হয় কি বলে? অ্যানাবেটিক বায়ু। একে বলে অ্যানাবেটিক বায়ু। তাহলে এটা হলো কি? ক্যাটাবেটিক বায়ু, এটা হলো অ্যানাবেটিক বায়ু। এখানটা এই দুইটা বায়ু কিন্তু তোমার মনে রাখবে। তো এটা কি করবে? এটা কিন্তু বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে বৈপরীত্য উত্তাপটা তো আশা করি তোমরা বুঝেছো কি, যে বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে কোথায় শীতল পার্বত্য অঞ্চলে যেখানে ইউ আকৃতির উপত্যকা, এই ইউ আকৃতির উপত্যকায় যখন দিনের বেলা সূর্যের তাপ পড়ে, তখন পর্বতের যে উপত্যকার যে উপরের অংশগুলো শীতল হয়ে যায়, এবং নিচের অংশটা তখন কম শীতল থাকে এবং মানে উষ্ণ বায়ু থাকে নিচটা, উপরে শীতল বায়ু পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামতে থাকে, একে ক্যাটাবেটিক বায়ু বলে। আর নিচের যে উষ্ণ বায়ুটা আছে, উপত্যকার যে উষ্ণ বায়ু আছে, এই উষ্ণ বায়ু ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এই উপরের দিকে যে উষ্ণ বায়ু যেটা পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠতে থাকে, তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তাহলে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু নেপাল, এইটা হলো এই বৈপরীত্য উত্তাপ। কিন্তু বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে দেখো একমাত্র নিচ থেকে উপরের দিকে যদি যাওয়া যায়, উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়। এর জন্য এর নাম হলো বৈপরীত্য উত্তাপ। হ্যাঁ, শীতল পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে বৈপরীত্য উত্তাপ যদি আসে, তোমরা একদম চিত্র সহ এইটা বর্ণনাও তোমরা লিখতে পারবে। ক্যাটাবেটিক বায়ু কি, অ্যানাবেটিক বায়ু কি যদি আসে, সেটাও তোমরা লিখতে পারবে। আচ্ছা চলো 4 নম্বরে কি দিব? 4 নম্বরে দিব সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব। এবার সমুদ্র থেকে দূরত্ব দেখো সূর্যের তাপে বিশেষ করে আমি যদি এই গ্রীষ্মকালে ধরি, তাহলে জলভাগ এবং স্থলভাগ কিন্তু বেশি গরম হবে এবং জলভাগ কিন্তু তুলনামূলক কম। আবার শীতকালে কিন্তু যতটা মানে জলভাগ গরম হবে এবং স্থলভাগ একটু কম গরম হবে। এর জন্য কি হয়, গ্রীষ্মকালে যদি জলভাগের কাছাকাছি থাকে, তাহলে কিন্তু সেখানটায় একটু আরামদায়ক। আর যদি স্থলভাগ, সেটা তাড়াতাড়ি বিগলিত হয়ে যাবে তাপ। এর জন্য কি হয়, ওইখানটা প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই জন্য শীতকালে কিন্তু মানে গ্রীষ্মকালে কিন্তু একটু সমুদ্র ধারটা কিন্তু একটু আরামদায়ক এবং স্থলভাগটা বেশি উষ্ণ। আবার শীতকালে স্থলভাগটা বেশি শীতল, জলভাগটা কিন্তু আবার আরামদায়ক। তাই জলভাগ আলটিমেটলি একটু আরামদায়কই থাকলো। এর জন্য তোমরা বলবে যে সমুদ্র থেকে যে স্থান যত দূরে, সেই স্থানে জলবায়ু তত চরমভাবাপন্ন, আর যে স্থান সমুদ্র থেকে যত কাছে, সেখানে জলবায়ু সমভাবাপন্ন। এই কারণে চেন্নাই, মুম্বাই, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাগুলো যেহেতু সমুদ্রের ধারে, তাই এদের জলবায়ু সমভাবাপন্ন। আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, আমাদের রাজধানী দিল্লি, এই সমস্ত জায়গার জলবায়ু কীরকম, যেহেতু সমুদ্র থেকে অনেক দূরে, তাই এদের জলবায়ু কিন্তু কি চরমভাবাপন্ন। তাহলে এইটা তোমরা লিখে দিবি যে সমুদ্র থেকে যে স্থান যত দূরে, সেখানটার জলবায়ু তত চরমভাবাপন্ন, আর যে স্থান সমুদ্র থেকে যত কাছে, সেখানটার জলবায়ু তত সমভাবাপন্ন। উদাহরণ সহ একদম লিখে দিবি। আচ্ছা 5 নম্বরে দিব কি, ভূমির ঢাল। ভূমির ঢাল কি দেখো, ভূমি যেই দিকে হেলে থাকবে, যেদিকে যদি সূর্যের দিকে হেলে থাকে, তাহলে উষ্ণতা বেশি হবে। আর যদি উল্টো দিকে থাকে, উষ্ণতা কম হবে। ভিতরে ভূমির ঢাল। এবার মনে করো ভূমির ঢাল কোনো একটা জায়গায়, ভূমির ঢাল নিরক্ষরেখার দিকে আছে। তো নিরক্ষরেখাতে যদি হেলে থাকে, তাহলে সূর্যটা কি হবে, এখানটা পড়বে এই ঢালে, তাহলে এখানটা উষ্ণতা কি বেশি হবে।
আর পিছন কি উষ্ণতা পাবে না, তাই কম হবে। আর ভূমির ঢাল যদি নিরক্ষরেখা উল্টো দিকে থাকে তাহলে সূর্য কি এখানটা সূর্যের আলো পাবে না। তাহলে ভূমির ঢালের উপরও কিন্তু এই বিভিন্ন জায়গায় উষ্ণতা নির্ভর করে, যে ভূমির ঢাল যেই দিকে থাকবে সেই অনুযায়ী সূর্যের তাপ পড়বে এবং সেই জায়গাটা উষ্ণ হবে। তাই ভূমির ঢাল এই পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য ঘটায়। এটা কিন্তু তোমরা খুব ইজিলি একদম চিত্র দিয়ে কিন্তু তোমরা একটা ভূমির ঢাল লিখে চিত্র দিয়েও তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে যে কোন দিকে থাকবে। এই যে মনে করো এখানটা সূর্য আর এখানটা মনে করো একটা ভূমির কোনো একটা ভূমি আছে যার ঢাল মনে করো এইদিকে যদি ঝোঁকা থাকে, তাহলে কি এইখানটায় বেশি থাকবে সূর্যের আলোটা, এই পাশে বেশি বেশি কম থাকবে, এইখানটা কি বেশি থাকবে, এদিকে কম থাকবে। তো এই ভূমির ঢালও তোমরা কিন্তু একটা সুন্দর পয়েন্ট কিন্তু একটা তোমরা লিখতে পারবে। আচ্ছা 6 নম্বর আমি দিব সমুদ্র স্রোত। এই অক্ষাংশে তাপীয় ফলে তোমরা একটা চিত্র দিতে পারো, অক্ষাংশে একটা চিত্র দিবে। হ্যাঁ, অক্ষাংশে একটা সুন্দর করে চিত্র দেবে, অক্ষাংশের এখানে একটা চিত্র দিয়ে দিবে কিন্তু যে নিরক্ষরেখা মনে করো এখানটা আগে একটু বলি, মনে করো এইখানটায় মনে করো সূর্য থেকে মনে করো এখানটায় এটা যদি আমি ধরি, এখানটাও যদি এখানটা অক্ষাংশ ধরি তাহলে এইখানটায় সূর্য লম্বভাবে কিরণ দেবে, এইখানটা তীর্যকভাবে কিরণ দেবে, এই জায়গায় তীর্যকভাবে কিরণ দেবে, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু এইভাবে করে যে এইখানটায় উষ্ণতা বেশি এইখানটায় উষ্ণতা কম, এইভাবে একটা সুন্দর করে একটা চিত্র দিয়ে দেবে। উচ্চতার ক্ষেত্রেও একটা সুন্দর বৈপরীত্যতা হোক বা ধীরে ধীরে একটা দিবে যে এখানটায় উষ্ণতা ধীরে ধীরে কমতেছে কত, এটা যদি মনে করো 10, এখানে মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার কিংবা উচ্চতা কত, উচ্চতা উপরের দিকে কত 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, 10-এর থেকে 6.5 যদি আমি মাইনাস করে দিলে কত হবে, এখানে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ধীরে ধীরে উপরের দিকে কিন্তু উষ্ণতা কমছে। এরও একটা তুমি চিত্র দিতে পারবে। তাহলে উচ্চতার একটা চিত্র, অক্ষাংশের একটা চিত্র, এটা কিন্তু দিবে। ভূমির ঢালের একটা চিত্র দিতে পারো। আচ্ছা, এবার সমুদ্র স্রোত কি দেবে, সমুদ্র স্রোতটা বলে নিই একটু। সমুদ্র স্রোত যেই স্থানে মানে পৃথিবীর মানে যেই পাশ দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হবে সেখানটা জলবায়ু তেমন হবে। এবার সমুদ্র স্রোত কি, একটা উষ্ণ সমুদ্র স্রোত, একটা শীতল সমুদ্র স্রোত। যদি পৃথিবীর কোনো একটা উপকূলের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানে জলবায়ু উষ্ণ হবে। আর যদি কোনো একটা দেশ বা উপকূল যাই হোক বা দ্বীপের পাশ দিয়ে যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানে জলবায়ু শীতল হবে। তাহলে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেই পৃথিবীর যে পাশ দিয়ে প্রবাহিত হবে সেখানটার জলবায়ু তেমনই হবে। এই সমুদ্র স্রোত কিন্তু তাদের প্রভাব পড়ে। দেখবে উত্তর আটলান্টিক স্রোত কিন্তু একটি উষ্ণ স্রোত, কিন্তু উত্তর আটলান্টিক স্রোত, এই উত্তর আটলান্টিক স্রোত উষ্ণ স্রোত, কিন্তু যখন আবার ব্রিটেনের পাশ দিয়ে যখন যায় তখন ব্রিটেনের একটা শহর আছে গ্লাসগো শহর, ব্রিটেনের এই শহরটা ঠান্ডা হলেও কিন্তু উষ্ণতা থাকে, বেশি থাকে। আর একই রকমভাবে উল্টো দিকে কানাডার একটা জায়গা আছে, সেই জায়গাটাতে শীতল ল্যাভেন্ডার স্রোত যায়, তাই ওই জায়গাটা কি বলতো প্রচণ্ড শীতল। কিন্তু এই ব্রিটেন আর কানাডার যে শহর এই দুটো কিন্তু একই অক্ষাংশে, কিন্তু একমাত্র সমুদ্র স্রোত এটা উত্তর আটলান্টিক স্রোত উষ্ণ আর ল্যাভেন্ডার স্রোত শীতল, এই দুই পাশ দিয়ে প্রবাহিত হয় দেখে এই ব্রিটেনের শহর আর ওই কানাডার শহর দুটোর কিন্তু উষ্ণতা আবার আলাদা আলাদা হয় একমাত্র সমুদ্র স্রোতের কারণে। তাহলে এটাও তোমরা লিখতে পারবে যে এখানটায় যে উত্তর আটলান্টিক স্রোতের কারণে ব্রিটেনের উষ্ণতা কি হয় একটু বেশি থাকে, আবার শীতল ল্যাভেন্ডার স্রোতের কারণে আবার কানাডার কিছু অংশের উষ্ণতা আবার কি হয় শীতল হয়ে যায়। তাহলে সমুদ্র স্রোত কিন্তু কোনো একটা জায়গার উষ্ণতার তারতম্য ঘটাতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, এবার দেখো কি দিব আরো মৃত্তিকা। এইবার এগুলো সব প্রাকৃতিক গেল, এবার কতগুলো মনে করো এটাও প্রাকৃতিক মৃত্তিকা। হ্যাঁ, মৃত্তিকা কিন্তু কোনো জায়গার কিন্তু উষ্ণতাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। দেখো সব মৃত্তিকা কিন্তু উষ্ণতা সমানভাবে ধরে রাখতে পারে না, কোনো মৃত্তিকা উষ্ণতা বেশি ধরে রাখে, কোনো উষ্ণতা কম ধরে রাখে। এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই উষ্ণতার মৃত্তিকার পার্থক্য অনুযায়ী কিন্তু উষ্ণতার পার্থক্য হয়ে থাকে। হ্যাঁ, এই মৃত্তিকার পয়েন্ট একটা তোমরা দিতে পারো। আচ্ছা, এরপরে কি আছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদও কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতা তারতম্য ঘটে। দেখো যে সমস্ত জায়গায় গাছপালা বেশি সেখানটা সূর্যের আলো কি গাছপালা বেশি ধরে রাখতে পারে এবং এই কারণে কি হয় সেখানটার উষ্ণতা অনেকটা
কমে যায়, আর যেখানটায় গাছপালা নেই সেখানটায় কিন্তু উষ্ণতা সবসময় বেশি হয়। দেখো মরু অঞ্চলগুলোতে এই কারণে তো উষ্ণতা সব থেকে বেশি। আবার যে সমস্ত জায়গায় পাহাড় অঞ্চল, পার্বত্য অঞ্চল যেখানটায় উচ্চতা তো আছেই, সেই সঙ্গে গাছপালাও থাকার কারণে সেই সমতল এলাকা তো যদি গাছপালা বেশি থাকে সেখানে উষ্ণতা অনেকটা কম থাকে কিন্তু। তাহলে স্বাভাবিক উদ্ভিদ এই অনেকটা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর বিভিন্ন স্থানে। আর যেটা আরেকটা পয়েন্ট দিই সেটা হলো নগরায়ন বা শিল্পায়ন। দেখো এটা একটা অপ্রাকৃতিক কারণ, নগরায়ন শিল্পায়ন। বর্তমানে গোটা পৃথিবী জুড়ে নগরায়ন হচ্ছে এবং শিল্পায়ন হচ্ছে। নগরায়নে কি হয় দেখো, নগরায়ন মানে কি, কোনো একটা শহর যখন নগরে পরিণত হবে তখন পুরো এলাকাটা একদম কংক্রিটের হয়ে যাবে, মানে পাকা হয়ে যাবে, সেখানে মাটির পরিমাণ খুবই কম। এবং পুরোটা যখন কংক্রিটের হবে তখন সূর্যের আলো যখন পড়বে তখন পুরো শহরটা যেহেতু কংক্রিটের, এ কিন্তু প্রচুর পরিমাণে তাপ শোষণ করবে, আর তাপ শোষণ করে পুরো শহর কিন্তু একদম গরম হয়ে থাকবে। দেখবে একই রকমভাবে মনে করো একটা কেউ গ্রামের থেকে যখন শহরে যাবে তার গরম বেশি ফিল হবে, কারণ শহর বেশি হলো কংক্রিটের এবং বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু কংক্রিটের। এর জন্য সূর্যের আলো যতটাই পড়ে পুরোটা শোষণ করে একদম ধরে রাখে। এই কারণে শহর অঞ্চলগুলো বা নগর অঞ্চলগুলোতে উষ্ণতা বেশি, আর গ্রামীণ অঞ্চলগুলোতে যেহেতু কংক্রিট কম তাই সেখানটা কিন্তু উষ্ণতা অনেকটা কম। এই নগর বা শহরের এই যে কংক্রিটের দ্বারা যে তাপ ধরে রাখে তার জন্য যে উষ্ণতা বৃদ্ধি, এর জন্য শহর বা নগরগুলোকে বলা হয় হিট আইল্যান্ড বলা হয়। এই উষ্ণতার মানে নগর বা শহরের কংক্রিট হওয়ার কারণে যে উষ্ণতা ধরে রাখে সেই কারণে সেখানে যে উষ্ণতা বৃদ্ধি পায়, এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার যে অবস্থা, এই কারণে শহর বা নগরকে অনেক সময় বলা হয় হিট আইল্যান্ড। হ্যাঁ, হিট আইল্যান্ড বলা হয়। তাহলে এই নগরায়ন বা শিল্পায়নও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু উষ্ণতা তারতম্য ঘটায়। তো এই পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা সবাই কিছু না কিছু লিখতে পারবে। কি কি? সূর্যরশ্মি, তাপীয় ফল, অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির ঢাল, সমুদ্র স্রোত, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নগরায়ন বা শিল্পায়ন। দেখো যদি কোনো একটা প্রশ্ন দেখা হলো 5 নম্বরের জন্য আসছে, তাহলে তোমরা 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট দিবে, দিয়ে সুন্দর করে লিখে দিবে। বাকিগুলো বলবে যে এছাড়াও এই সমস্ত কারণগুলো রয়েছে, এক লাইনে লিখে দিলে। তো 5টা ভালো করে যদি পয়েন্ট চিত্র সহ যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই প্রশ্ন আসলে কিন্তু তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে এবং ফুল নাম্বারও পাবে। আর এখানটা অনেকগুলো প্রশ্ন দেখো, এই বড় প্রশ্নটার সঙ্গে সঙ্গে অনেকগুলো শর্ট কোশ্চেনও কিন্তু তোমরা পেয়েছো, যেগুলো 1 বা 2 যে সূর্যরশ্মির তাপীয় ফল, অ্যালবেডো, তারপরে কার্যকরী সৌর বিকিরণ, যেখানে বৈপরীত্য উত্তাপ পেলে, উষ্ণতা হ্রাসের হার কাকে বলে পেলে, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, হ্যাঁ, বৈপরীত্য উত্তাপ কাকে বলে। তো সমুদ্র থেকে দূরত্ব, মানে কোন স্থানে জলবায়ু সমভাবাপন্ন চরমভাবাপন্ন কখন হবে সেটা তোমরা বলতে পারবে। তো এইভাবে করে কিন্তু তোমরা একটা বড় কোশ্চেনের মাঝে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেনও কিন্তু তোমরা পাবে এবং সেগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের এই পুরো প্রশ্নের অ্যান্সারও হয়ে যাবে, সঙ্গে শর্ট কোশ্চেন হয়ে যাবে, যেইভাবেই আসো পরীক্ষা তোমরা কিন্তু লিখতে পারবে। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো এবং এইভাবেই তোমরা পড়বে। আর তোমরা আমার এই ক্লাসগুলো করার পরে অবশ্যই কোনো কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো তোমাদের কেমন লাগলো, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটা তোমরা বলতে পারবে এবং সেটা একটু বুঝে নিবে আরেকবার করে। তো তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে লিখতে পারো, আমি তার উত্তরও দিব। সেই সঙ্গে অবশ্যই লাইকও দিবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সেটাও করে দিবে, তাহলে আমার ক্লাসগুলো পরপরই হবে আসতে থাকবে, তোমরা দেখতে পারবে। ধন্যবাদ।